দর্শক স্বাগত TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানে চেষ্টা করি আমেরিকায় পথ চলতে প্রতিদিন যেসব তথ্য দরকার হয় সেই তথ্যগুলো আপনার একেবারে হাতের নাগালে এনে দেওয়ার, এবং সে কারণেই আমরা বিভিন্ন বিষয়বস্তু ঠিক করে আলোচনা চালিয়ে যাই। দি ভিউজ অনুষ্ঠানে আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নিউ ইয়র্কে টিএলসি ব্যবসার ভবিষ্যৎ কি। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন J1 ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত এবং ধন্যবাদ আপনি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের। দর্শক, আপনারা যা দেখছিলেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে টেলিফোন করে আপনিও যুক্ত হতে পারবেন আমাদের সাথে, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার, এবং একই সঙ্গে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো মন্তব্য জানাতে পারবেন। আমরা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কথা বলবো বাড়ি কিনতে ক্রেডিট স্কোর বাড়ানোর কৌশল কি, এবং সেটি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে সেই সময় আসবেন হোম লোন অফিসার নাসির লস্কর। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বের আলোচনা শুরু করছি। রশিদ ভাই, সেটি হলো নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি ক্যাবের সঙ্গে টিএলসির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত, কিন্তু অনেকেই হয়তো টিএলসি ট্যাক্সি ক্যাবে উঠছি, অনেক কিছু সেবা নিচ্ছি, কিন্তু জানি না আসলে এই ট্যাক্সি ক্যাবের ইতিহাসটা কবে থেকে নিউ ইয়র্কে এটি শুরু করলো, কিংবা এটার বিশেষত্বটা কি, ঐতিহ্যটা কি। ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নের জন্য। নিউ ইয়র্ক সিটি ক্যাব ইন্ডাস্ট্রির ইতিহাসটা কিন্তু 100 বছরের অনেক পুরনো, বলতে পারেন যে প্রায় 200 বছরের পুরনো ইতিহাস। যদিও সেই এখন থেকে নিউ ইয়র্ক সিটিতে ফর্মুলেটেড যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আপনি দেখছেন, এটা কিন্তু 1907 সালে শুরু হয়। বাট তার আগে 1898-এ তখন নিউ ইয়র্ক সিটিতে এক ধরনের ক্যাব ছিল, পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল, যেটা সাকসেসফুল হয়েছিল, যার ফলে প্রায় পরবর্তী 10 বছরের মধ্যে 300 ক্যাব নিউ ইয়র্ক সিটিতে চালু করা হয়। বাট এর আগে 1898-এর আগে তখন নিউ ইয়র্ক সিটিতে কিনছিল হর্স ক্যাব। হর্স ক্যাব মানে হচ্ছে ওই আমাদের পুরান ঢাকায় যেমন আপনার ঘোড়া গাড়ি আছে না, সেই ধরনের ক্যাব ছিল, ঘোড়া গাড়ি চালিত ক্যাব। এরপরে ক্রমবিকাশ, ইতিহাস তো অনেক দূর চলে যায়, লম্বা ইতিহাস। যদি আপনি বলেন যে যেই ক্যাবগুলো আপনি দেখছেন, এই ক্যাবগুলোর আসল 4 চাক্কাওয়ালা গাড়ির যাত্রাটা ফর্মুলেটেড ওয়েতে কবে শুরু হয়, সেটা শুরু হয়েছিল 1907 সালে। অ্যালেন নামে একজন ব্যক্তি, তিনি এই ক্যাব চালু করেন। তিনি ফ্রান্স থেকে একটা ক্যাব তিনি ইম্পোর্ট করে এনেছিলেন, গ্রিন অ্যান্ড রেড মিক্সড রঙের একটি ক্যাব, এবং সেটা ছিল প্রথম মিটারওয়ালা ক্যাব নিউ ইয়র্ক সিটির মধ্যে। এর আগে নিউ ইয়র্ক সিটি একটা ইলেকট্রিক কোম্পানি ছিল, ওয়াগন ইলেকট্রিক কোম্পানি, তারা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে নিউ ইয়র্ক সিটিতে ক্যাব চালিয়েছিল ওই হর্স ক্যাবের পাশাপাশি, যে এটা কতটুকু সাকসেসফুল হয়। এরপরে যে ইতিহাস, লাগাউডিয়া নামে একজন ব্যক্তি ছিলেন, মেয়র ছিলেন, যার নামে আমাদের এখানকার লাগাউডিয়া এয়ারপোর্ট। 1937-এ তিনি এই ইয়েলো ক্যাবের জন্য মেডালিয়ান ফিক্স করে দেন। 1300 মেডালিয়ান তখন প্রায় ফিক্স করে দেওয়া হয়েছিল, যেই মেডালিয়ানগুলো এখনো পর্যন্ত বাড়ানো হয়নি, ওই পরিমাণে ছিল। কিন্তু মেডালিয়ানের প্রাইস, জনগণের চাহিদা এবং ট্যাক্সি ক্যাব ইন্ডাস্ট্রির রেভিনিউ আসার ফলে এগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেড়ে গিয়েছিল। এবং সম্প্রতি 2012-13 সালে উবার লিফট নিউ ইয়র্ক সিটিতে আসার আগে এই মেডালিয়ানের প্রাইস ছিল $1.2 মিলিয়ন। ফর মেনি ট্যাক্সি ড্রাইভার দিস ওয়াজ এ হোপ for the retirement property that someday the loan will be paid off in 30 years and this money will be his cash equity value money. বাট এখন তো মেডালিয়ানের অবস্থা কি সেটা নিয়ে আমরা নয় পরে কথা বলবো। বাট আরো বলি, এই ক্যাব ইন্ডাস্ট্রি অনেক উত্থান পতন কিন্তু হয়েছে, এবং যেটা হয় সাধারণত সবকিছুর মধ্যে, আর আমেরিকা যেহেতু একটু ক্যাপিটালিস্টিক সোসাইটি, এখানে কিন্তু উত্থান পতনটা কিন্তু আমরা বেশি দেখি। যেমন একসময় খুব ক্রাইম ছিল এবং নিরাপদ ছিল না ক্যাব ইন্ডাস্ট্রি। আবার জিপসি ক্যাব নামে একটা ক্যাবকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এরা কিন্তু যেখানে খুশি সেখানে যাত্রী তুলতে পারতো, এবং এরা কিন্তু কোদের মেডালিয়ান নাম্বার ছিল না, এরা কিন্তু ভয়ঙ্কর ছিল এবং ক্রাইমের ছিল না। হ্যাঁ, মানুষ ক্রাইমের শিকার হতো। এবং আপনি বিশ্বাস করবেন না, এই ক্যাব আসার পরেও যখন আমাদের মেয়র ছিলেন জুলিয়ানি, এবং তারপরে তার আগে যেটা বেশি হয়েছে যে প্রচুর পরিমাণে ক্রাইম হয়েছে, ক্যাব ড্রাইভাররা মারা গেছে। আমি আপনাকে ছোট্ট দুটো সালের কথা বলি। 1991-এ প্রায় 40 জন ক্যাব ড্রাইভার মারা যায় এই শহরের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের অনিরাপত্তার কারণে। 1992-তে আরো 35 জন ক্যাব ড্রাইভার মারা যায়। তো এগুলো একটা বড় ধরনের কনসার্ন তৈরি করে। তারপর থেকে চিন্তা ভাবনা করা হয় যে ক্যাব ইন্ডাস্ট্রিতে ক্যাব ড্রাইভারদের কতটুকু সিকিউর করা যায়, এই কারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া যায়। 1971-এ টিএলসি করা হয়, একটা ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটির। এই টিএলসিকে তখন দায়িত্ব দেওয়া হয়। তার আগে কিন্তু নিউ ইয়র্ক সিটির ক্যাব ইন্ডাস্ট্রিটা মূলত এনওয়াইপিডি দ্বারা মানে নিয়ন্ত্রিত হতো। বাট তার
টিএলসি 1971-এ যখন প্রতিষ্ঠিত হলো, এই ডিপার্টমেন্টটা তখন 4টা ডিভিশনে এরা দায়িত্ব পালন করতো: ক্যাব ইন্ডাস্ট্রির কন্ট্রোলিং, লাইসেন্সিং, এমিশন ইন্সপেকশনস, এবং তাদের কিন্তু পুলিশ বিভাগও আছে, যে পুলিশরা টিএলসি নাম্বার প্লেট ওলা ক্যাব ড্রাইভারদের কিন্তু যেখানে সেখানে থামিয়ে লাইসেন্স চেক করতে পারে, কোনো প্রবলেম হলে তাদেরকে সামন ইস্যু করতে পারে। তো এরকম অনেক ইতিহাস আছে, যে ইতিহাস বলতে গেলে আসলে অনেক সময় দরকার। অর্থাৎ একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হয়েছে এই ক্যাব ইন্ডাস্ট্রিকে টিএলসির মাধ্যমে। এবং এই টিএলসি যখন বিকশিত হয়েছে, একই সঙ্গে মানুষের রুটি সেটা কিন্তু জড়িত, এবং সেটাও কিন্তু বেড়েছে। কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে কি পরিমাণ ক্যাব আছে, কি পরিমাণ চালক এটার সাথে জড়িত, কি পরিমাণ মানুষের জীবন জীবিকা এই ট্যাক্সি ক্যাব ইন্ডাস্ট্রি থেকে আসছে? ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে যে এখানে ক্যাব ড্রাইভাররা আসে, আবার ক্যাব ড্রাইভার অনেকেই চলে যায়। 2/3 ক্যাব ড্রাইভারে কিন্তু 7-8 বছরের মতো কিন্তু চলে যায়। অর্থাৎ মেজরিটি ড্রাইভার্স কিন্তু সবসময় পার্ট টাইম ড্রাইভার থাকে, মাইনরিটি ড্রাইভারই কিন্তু সবসময় ফুল টাইম থাকে। তো এই নিউ ইয়র্ক সিটিতে এই পর্যন্ত আপনি বলতে পারেন উবার এবং লিফট এবং অন্যান্য এফএসবি ইন্ডাস্ট্রি মিলে প্রায় 100,000-এর মতো ক্যাব আছে। এর সাথে যদি আপনি ইয়েলো ক্যাব যুক্ত করেন, ইয়েলো ক্যাব যেখানে আমাদের প্রায় 14,000 ছিল, সেটা কমে প্রায় 10,000-এর মতো এসেছে, বিকজ অফ দি ডাউনফল অফ দ্য ইন্ডাস্ট্রি, বিকজ দ্য কম্পিটিশন উবার অ্যান্ড লিফট কেম ইনটু দ্য সিটি। গ্রিন ক্যাবও আমাদের প্রায় 6,500-এর মতো ছিল, যেটা প্রায় 1,000-এর মধ্যে নেমে এসেছে, বিকজ দ্য scarcity of enough revenue in that sector where the drivers are not making enough money. At the same time, ইয়েলো ক্যাব ইন্ডাস্ট্রিটাও একটা প্লামেটিং একটা জায়গার মধ্যে আছে, যেটাকে সেভ করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা ডিফারেন্ট টপিক, আমরা পরে কথা বলতে পারি। তবে মোরাললেস সব মিলে প্রায় 100 ক্যাব ড্রাইভার আছে যারা অ্যাক্টিভ, ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম কাজ করে। যদি ফুল টাইমের কথা বলেন, তাহলে এর মধ্যে প্রায় অর্ধেক ড্রাইভারই এখন ফুল টাইম কাজ করে, বাকি অর্ধেক প্রায় পার্ট টাইম কাজ করে। আর বেশিরভাগ লাইসেন্সধারী ক্যাব ড্রাইভার কিন্তু আসলে চালায় না। আচ্ছা, তাদের লাইসেন্স আছে কিন্তু বিভিন্ন স্টেটে আছে, জব করতেছে, কিন্তু তারা ক্যাব চালায় না। তারা কি এই প্লেটটা ভাড়া দিয়ে রাখে কিংবা অন্য কিছু করেন? হ্যাঁ, অনেকের প্লেট থাকলে সে প্লেটটা ভাড়া দিয়ে সেখানে পয়সা ইনকাম করতেছে। যার লাইসেন্স আছে, যেমন আমার পকেটে 10-12 বছর ধরে এই লাইসেন্সটা আছে, আমি তো চালাই না, বাট ইট গিভস মি এ সেন্স অফ সিকিউরিটি, যেটা আপনার আগের একটা শোতে আমি বলেছিলাম যে একটা লাইসেন্স থাকা মানে হচ্ছে কালকে যদি আমার জব না থাকে, আমাকে যদি কালকে ফায়ার করা হয়, আমি যদি কোনো জব পছন্দ না কুইট করি, অ্যাটলিস্ট দিস লাইসেন্স হেল্পস মি টু গেট আউট ফ্রম মাই বেড ভেরি নেক্সট মর্নিং, গো টু এ ট্যাক্সি বেস স্টেশন and I take a green cab and yellow cab or car service cab, and then I can drive and make at least some money to carry the expenses of my grocery and rent. I can do it. তাহলে সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আসলে কি? এই ক্যাব চালানো এটা কি খুব কষ্টসাধ্য, কিংবা কি মনে হয় এটা দিয়ে আমেরিকান তো একটা ড্রিম সবসময় বলা হয় যে স্বপ্নের আমেরিকা, সেই ড্রিম গুলো পূরণ করা, স্বপ্ন পূরণ করা কি সম্ভব হয়? Like this question. First of all, আমেরিকা তো আসলে কোনো কিছুই এত সহজ না, কোনো কিছুই এখানে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। লুক, আমেরিকা সারা পৃথিবীতে সভ্যতা এবং পুঁজিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে, কারণ হচ্ছে এখানে মানুষগুলো মেশিনের মতো কাজ করে। আমরা নিউ ইয়র্ক সিটিতে, যেহেতু নিউ ইয়র্ক সিটি ইজ দ্য টপ leading city in the world in terms of politics, because we have United Nations, in terms of finance because we have financial centers here, and in terms also art and culture, and New York City is also is a beacon or iconic city that we have the metropolis of different immigrant people that coming from all over the world. More than 150 countries people are living here side by side with peace and security. So এখন কথা হচ্ছে যে এখানে যে কোনো কিছু করাতে অবশ্যই চ্যালেঞ্জিং, কম্পিটিশন এখানে বেশি। পৃথিবী যেহেতু পুঁজিবাদের কেন্দ্রবিন্দু, সুতরাং এখানে শার্ক অ্যান্ড হোয়েলের সংখ্যা বেশি। আর সেখানে যদি আপনি কম্পিটিশন করতে যান মেনিয়েন্স হিসেবে, তাহলে তো আপনি টিকতে পারবেন না। তবে হ্যাঁ, ক্যাব ইন্ডাস্ট্রিতেও আপনি যদি ফুল টাইম ড্রাইভার হন, ইউজ টু বি এ ড্রিম দ্যাট সামটাইম ফুল টাইম ড্রাইভার থাকার কারণে অনেক মানুষ নিউ ইয়র্ক সিটিতে মেডালিয়ান কিনেছে, বাড়ি কিনেছে, 3-4টা বাড়ি হয়েছে, বাফলো, বিংহ্যামটন, পেনসিলভেনিয়াতে 4-5টা করে আরও বাড়ি কিনেছে। বাট দোজ ডেজ আর প্লামেটিং ডে বাই ডেজ নাও অ্যাট দ্য মোমেন্ট, বিকজ ক্যাবের সংখ্যা বেশি, চালকের সংখ্যা বেশি, বাট ফুড ইজ নট দ্যাট মাচ দ্যাট উই সাপোজ টু হ্যাভ। সো এই কারণে একটা স্ট্রাগল তো আছে। তারপর আমি মনে করি একজন ড্রাইভার যদি ডেডিকেটেড ফুল টাইম ড্রাইভার হয়, ফুল টাইম বলতে যে ড্রাইভারটা প্রতিদিন 12 ঘন্টা ক্যাব চালায়, সপ্তাহে অ্যাটলিস্ট 6 দিন ক্যাব চালায়, এরকম ড্রাইভার যদি সে সত্যি ডেডিকেটেড হয়, হেল্পফুল হয়, কাস্টমার সার্ভিস জানে, প্রফেশনালিজম জানে, তাহলে সে ভালো পয়সা ইনকাম করতে পারে, যে পয়সা দিয়ে সে আমেরিকান ড্রিমকে কমপ্লিট করতে পারবে, এটা আমার বিশ্বাস। সাধারণত আপনি যেটা বলছিলেন যে সপ্তাহে 6 দিন 12 ঘন্টা করে ড্রাইভিং করবেন, সেই ক্ষেত্রে তার ইনকাম লেভেলটা কেমন থাকে অন এভারেজ? অন এভারেজ যদি আপনি আমারে বলেন যে এটা সপ্তাহে, তাহলে আমি বলবো একটা সপ্তাহে একজন ড্রাইভার ইন বিটুইন $1,500 to $1,800 সে মেক করতে পারে 6 দিন যদি প্রতিদিন 12 ঘন্টা করে ক্যাব চালায়।
অন দ্য আদার হ্যান্ড যদিও এটা ভ্যারি করে কে কোন ধরনের ক্যাব চালাচ্ছে, উবার ভার্সেস গ্রিন ক্যাব ভার্সেস ইয়েলো ক্যাব ভার্সেস কার সার্ভিস, এগুলো ভ্যারি করে লিমোজিন সার্ভিস। তবে অ্যাভারেজ ক্যাব ড্রাইভারদের ইনকাম হচ্ছে ইয়ারলি আপনার $70,000 to $75,000। হ্যাভিং সেড দ্যাট, লেট মি অ্যাড ইট দিস, যে কিছু ড্রাইভার কিন্তু more than $100,000 কিন্তু ইনকাম করে। I have some friends who make like 120, 125, 130K income yearly. So ইনকামের ভালো জায়গা এখানে আছে। তবে you have to be dedicated and hardworking person, time bound person, disciplined person, professional person, and you really know the customer service and how to communicate with the people. If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. কিন্তু আমরা সাধারণত যেটা দেখি, আপনি বলছিলেন যে আপনার পকেটে একটা টিএলসি লাইসেন্স থাকা মানে একটা সিকিউরিটি আপনার জন্য। যখন আপনার চাকরি নেই তখন হয়তো আপনি ধুম করে গিয়ে সেটা শুরু করতে পারেন। কিন্তু যারা নতুন আসেন, আমরা দেখি তারা হয়তো অন্য জব না খুঁজে প্রাথমিকভাবে তাদের জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগ মানুষ এই টিএলসি কে বেছে নিচ্ছেন, ট্যাক্সি ক্যাবকে বেছে নিচ্ছেন। এইটা বেছে নেওয়ার পিছনে কারণ কি? এটা সহজ, খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিংবা ক্যাশ ইনকাম করার একটা সুযোগ, কি কারণে আসলে বেশি আকর্ষিত হচ্ছে? চমৎকার। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি নিউ কামারদেরকে অ্যাট্রাক্ট করে। যেমন আমাদের যেমন অনেক বাংলাদেশি আছে যারা আনডকুমেন্টেড, যারা বিভিন্নভাবে দেশে এসে থেকে যাচ্ছে, তারা অ্যাসাইলাম করে একটা ওয়ার্ক পারমিট নিচ্ছে, তারপর ডিএমবি লাইসেন্স দিয়ে তারা টিএলসি লাইসেন্স আসছে। এদের জন্য খুবই অ্যাট্রাকটিভ জায়গা এটা, কারণ আদারওয়াইজ দে হ্যাভ টু ডু সাম very inferior and worse job where they've been paid only maybe $8 or $10 per hour. এরা ডকুমেন্টেড না থাকার কারণে কোথাও কিচেনে কাজ করে অথবা ওই যে আপনার বাইকে করে ফুড ডেলিভারি দেয়, which is very risky, বাট তাদের জন্য এই জবটা একটা ফ্রিডম দেয়। অর্থাৎ তারা বেশি ঘন্টা কাজ করতে পারে, বেশি পয়সা মেক করতে পারে এবং লিগালি মেক করতে পারে, এটা একটা ব্যাপার। এছাড়া আমরা যারা অনেক মানুষ আছে যে আপনি জানেন যে দেশে কেউ আছে দ্যাট টাইপ অফ পিপল দে ডোন্ট লাইক জব, 40 hours time bound, যেমন আমি 40 hours time bound, I hate it. I should have a freedom to work like 6 or 7 days, at least 70 to 80 hours. That kind of person am I. I am. So আমি মনে করি যে কোনো জব যদি আমাকে 40 ঘন্টা দেওয়া হয়, I will feel bored. So এরকম কিছু মানুষ আছে আমার টাইপের যারা আসলে জবের চাইতে এই ক্যাব চালাতে পছন্দ করে বা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করতে পছন্দ করে, তাদের জন্য ক্যাব পেশাটা অ্যাট্রাকটিভ। আরো অ্যাট্রাকটিভ হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে আমেরিকান ড্রিমসটাকে স্যাটিসফাই করার জন্য তার ভিতরে একটা লুকায়িত প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে সে ডেভেলপ করতে চায়। সে হয়তো আইটিতে কম্পিউটার ভালো বুঝে, আইটিতে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চায়, অথবা সে হয়তো রেস্টুরেন্ট ব্যবসায় খুব পারদর্শী, সে একটা ভবিষ্যতে রেস্টুরেন্ট করতে চায়, অথবা সে অন্যান্য আরো কোনো ব্যবসায় যেটাতে সে হয়তো বাংলাদেশে খুব বা তার নিজ দেশে সে খুবই যোগ্য ছিল, সেটাকে সে ডেভেলপ করতে চায়। কিন্তু সেটা ডেভেলপ করতে গেলে তাকে যদি সংসার চালাতে হয়, 40 ঘন্টা যদি কাজ করতে হয়, ফিক্স আওয়ারে কাজ যদি করতে হয়, তাহলে কিন্তু তার ইন্ডিপেন্ডেন্সি থাকে না ওই ব্যবসাটাকে ডেভেলপ করার, কিংবা ওই হিডেন যে তার পটেনশিয়ালিটি আছে সেটাকে ডেভেলপ করার বা নার্স করার। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা কিন্তু খুবই ভালো একটা ইন্ডাস্ট্রি। অনেকে আবার পড়াশোনা করতে চায়, কারণ সে পড়াশোনা করতে গেলে তো ফুল টাইম জব করতে পারবে না, আর ফুল টাইম জব করতে গেলে তো পড়াশোনা করতে পারবে না। এই কারণে তার দরকার পার্ট টাইম জব, 1 দিন বা 2 দিন বা 3 দিন, কিন্তু সেম পয়সা ইনকাম করা, এবং পাশাপাশি তার গ্রাজুয়েশন, পিএইচডি, মাস্টার্সটা কমপ্লিট করা, যেমন আমি করেছি দেশের মধ্যে ক্যাব চালিয়ে আমার লয়ে মাস্টার্স করেছি। সো এরসব মানুষের জন্য এটা একটা বড় অপরচুনিটি তৈরি করে। সো দিস কাইন্ড অফ পিপল দে আর ভেরি অ্যাট্রাকটিভ টু দিস ইন্ডাস্ট্রি, দে ওয়ান্ট টু কাম টু দিস ইন্ডাস্ট্রি। কিন্তু আমরা যেটা দেখি যে ট্রেডিশনাল ক্যাবগুলো, অর্থাৎ গ্রিন ক্যাব, ইয়েলো ক্যাব, সেগুলোর সংখ্যা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, সেটার কারণ কি? হ্যাঁ, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। আমিও এটাতে খুব মানে আমি নিউ ইয়র্ক সিটি ইতিহাস পড়ে দেখেছি যে গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাব, especially yellow cab, is actually the a symbol of New York City. The whole world knows New York City by this yellow cab, right? এরপরে যদিও গ্রিন ক্যাব আসলো, তা আমাদের যে এই যে গ্রিন ইয়েলো ক্যাবের যে হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ, এগুলো আমরা দিন দিন হারাতে বসেছি বিকজ অফ দি কম্পিটিশন। কারণ হচ্ছে যে উবার এবং লিফট, এই যে এফএসবি ইন্ডাস্ট্রিটা 2012-13 দিকে যখন সিটি তাদেরকে লাইসেন্স দিল, ফ্রি মার্কেট ইকোনমির অ্যাডভান্টেজ নিয়ে তারা এখানে ব্যবসা করবে। নাও ইয়েলো ক্যাব আর গ্রিন ক্যাব একটা টার্মোয়েলের মধ্যে, একটা কম্পিটিশনের মধ্যে পড়ে গেল। এই কম্পিটিশনের মধ্যে উবার, দেখেন উবার অ্যান্ড লিফট, দে আর লাইক multi-billion dollar company. If you look, Uber share market is $150 billion company. So এত বড় একটা জায়ান্ট কোম্পানির সাথে লোকাল ইন্ডাস্ট্রি কি কুলে উঠতে পারবে? করাটা খুব ডিফিকাল্ট। এবং নট অনলি দ্যাট, ইয়েলো ক্যাব ইন্ডাস্ট্রিতে যেই কাজগুলো করা হয়নি, এখানে
কোয়ালিটি অফ সার্ভিস ডেভেলপ করার চেষ্টা করা হয়নি, কারণ ইয়েলো ক্যাবগুলো একটু ডার্টি ছিল। মানুষ যদিও ইয়েলো ক্যাবকে হেরিটেজ হিসেবে নিয়োগ করা খুব পছন্দ করে, সারা দুনিয়া পছন্দ করে, বাট এর কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য সেই উদ্যোগগুলো নেয়নি। যার ফলে ইয়েলো ক্যাব 3 ধরনের কম্পিটিশনের মধ্যে পড়ে। একটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস কম্পিটিশন, একটা হচ্ছে ওপেন মার্কেট কম্পিটিশন, আর একটা হচ্ছে যে ইয়েলো ক্যাব আপনার যে আমাদের টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হয়েছে, যেমন উবার অ্যান্ড লিফটস, আপনি হাতের মধ্যে আপনার অ্যাপস থাকলে আপনি একটা ক্যাব কল করলে ক্যাব আপনার বাসা দরজায় এসে মানে রেডি হয়ে থাকছে, আপনি রেডি হয়ে আপনার সময় ব্যয় করতে হচ্ছে না রাস্তায় গিয়ে কোথাও একটা গ্রিন ক্যাব আর ইয়েলো ক্যাব থামানো। এই সময়টা আপনি বাঁচানোর কারণে কনভেনিয়েন্ট হলো মানুষ, যার ফলে উবার লিফটকে বেশি পছন্দ করছে। ওখানে ড্রাইভারদের একটা নিরাপত্তা আছে, কারণ ওখানে কাস্টমারের একটা প্রোফাইল থাকে, সুতরাং একটা প্যাসেঞ্জার তার সাথে খারাপ ব্যবহার করে সে পালিয়ে থাকতে পারবে না, তাকে যে কোনো ভাবে ধরা হবে, তার সে ওখানে আটকা থাকলো। এছাড়া ক্যাবগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইজি টু গেট, কারণ আমরা তো এমন যুগে বসবাস করছি, টেকনোলজি আমাদের সবকিছু হাতের নাগালে নিয়ে চলে আসছে। তো এই হাতের নাগালে ইয়েলো ক্যাব এবং গ্রিন ক্যাবকে নিয়ে আসার সেই জায়গাটা তৈরি করা হয়নি, যার ফলে উবার অ্যান্ড লিফট তারা লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে আস্তে আস্তে ধ্বংস করছে, যার ফলে ইয়েলো এবং গ্রিন ক্যাব ইন্ডাস্ট্রি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। নট অনলি দ্য প্র্যাকটিক্যালিটি অর রিয়ালিটি অফ নিউ ইয়র্ক সিটি, ইট ইজ দ্য রিয়ালিটি অ্যাকচুয়ালি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড হোয়ার উবার অ্যান্ড লিফট go to do business. Even in বাংলাদেশেও আপনি সেটা দেখবেন একই রকম অবস্থা। কিন্তু তখনই আসলে প্রশ্নটা চলে আসে, এখনো তো অনেকেই প্রচুর মানুষ টিএলসি কিংবা এই ক্যাবের বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, লাইসেন্স নিচ্ছেন। যদি কম্পিটিশনে তার টিকতে কঠিন হয়, তাহলে ভবিষ্যৎটা আসলে কি অপেক্ষা করছে? ওকে, to say that আমি বলবো যে নিউ ইয়র্ক সিটি ক্যাব ইন্ডাস্ট্রি, as I said, the history that it is like almost 200 years, and the formulated taxi industry is history is almost more than 100 years. So New York City is always growing up city. এই সিটি কিন্তু কখনো থেমে থাকার সিটি না, and New York City never sleeps, কখনো ঘুমানোর সিটিও এটা না। যার ফলে দেখেন নিউ ইয়র্ক সিটিতে এক সময় আপনার পপুলেশন ছিল 5 মিলিয়ন, তারপরে হলো 8 মিলিয়ন, তারপরে 10 মিলিয়ন, এখন নিউ ইয়র্ক সিটিতে প্রায় 12 মিলিয়ন পিপল বসবাস করে। নট অনলি দ্যাট, সেমই পরিমাণ প্রায় 10 মিলিয়ন টুরিস্টও কিন্তু নিউ ইয়র্ক সিটির প্রত্যেক বছরে আসে। তো যার ফলে নিউ ইয়র্ক সিটি ইজ অলওয়েজ এ গ্রোয়িং সিটি। এখানে আপনি যদি ম্যানহাটনের দিকে এখন তাকান, আপনি দেখবেন কতগুলো স্কাই স্ক্রেপার্স তৈরি হয়েছে ইন লাস্ট রিসেন্ট ইয়ার্স। আপনি যদি লং আইল্যান্ড সিটির দিকে তাকান, আপনার এখানে অফিস থেকে বেরোয় আপনি দেখতে পাবেন কত বিল্ডিং, কত স্কাই স্ক্রেপার্স তৈরি হচ্ছে। তো নিউ ইয়র্ক সিটি এখনো ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল সেন্টার, নিউ ইয়র্ক সিটি এখনো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সেন্টার, নিউ ইয়র্ক সিটি আর্ট অ্যান্ড কালচার সেন্টার, এবং নিউ ইয়র্ক সিটি অ্যাজ এ সেড that it is the metropolis of the immigrant people from all over the world. So যতদিন নিউ ইয়র্ক সিটি তার এই হেরিটেজটাকে ধরে রাখতে পারবে, ততদিন নিউ ইয়র্ক সিটি ক্যাব ইন্ডাস্ট্রিতে দমে যাবে না বা নষ্ট হবে না, ক্যাব ইন্ডাস্ট্রি গড়ে যাবে। অতীতের মতো এটা আপ এন্ড ডাউন থাকবে, পুঁজিবাদে যেমন আপ এন্ড ডাউন থাকে, যেটা আমরা শেয়ার মার্কেটে দেখি, ক্যাব ইন্ডাস্ট্রির একটা আপ এন্ড ডাউন আছে। হয়তো আমরা এখন ক্যাব ইন্ডাস্ট্রি সাফার করতেছে, ড্রাইভাররা সাফার করতেছে, কারণ হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, যেটা উবার অ্যান্ড লিফট নিয়ে এসছে। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা সবসময় কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, লেসন নেই, এবং আমরা রাইট প্যাথটা কিন্তু খুঁজে বের করি। সো আমরা আশা রাখি যে নিউ ইয়র্ক সিটিও এবং আমাদের গভর্নর অবশ্যই ভবিষ্যতে নিউ ইয়র্ক সিটি ক্যাব ড্রাইভারের রাইট প্যাথটা আবার খুঁজে বের করবে। যেহেতু এটা গ্রোয়িং সিটি, মানুষ সবসময় এখানে আসছে, প্রতিদিন আসছে, প্রতি মাস প্রতি বছরে আসতেছে, সুতরাং নিউ ইয়র্ক সিটি ক্যাব ইন্ডাস্ট্রি কখনো মরবে না। আমরা ধরে নিলাম মরবে না, কিন্তু মরুক এটা তো আমরা চাই না। আমরা যেটা চাই যে এটা কম্পিটিশনে টিকে থাকবে এবং আরো বেশি নিজেদের উন্নতি ঘটাবে। সেই ক্ষেত্রে কৌশলগুলো কি হতে পারে, কিংবা আপনার পরামর্শগুলো কি হতে পারে যে নিউ ইয়র্কের ক্যাব ইন্ডাস্ট্রিকে যদি যুগোপযোগী, অত্যাধুনিক, আধুনিক প্রযুক্তি সম্পন্ন করতে হয়, তাহলে আসলে কি ধরনের প্রযুক্তি কিংবা অন্যান্য সহায়তা দিতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে মডার্ন টেকনোলজিকে এখানে অ্যাপ্লাই করতে হবে। গ্রিন ক্যাব আর ইয়েলো ক্যাবের মধ্যে যদি আমার পিছনে একটা ব্যাক স্ক্রিন আছে, ওখানে প্যাসেঞ্জার ইনফরমেশন পায়, বাট গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাব ইদানিং কিন্তু সিটি অ্যালাউ করেছে যে তারা কিন্তু উবার লিফটের সাথেও কাজ করতে পারবে। যেমন এই ডিসিশনটা উবার লিফট আসার আগেই যদি নিউ ইয়র্ক সিটি নিজস্ব এরকম রিনাউন্ড যদি অ্যাপস তৈরি করতো, তাহলে কিন্তু তারা আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে পারতো। এই ধরনের কাজ করতে হবে। কোয়ালিটি অফ সার্ভিস বাড়াতে হবে, কারণ হচ্ছে ক্যাব কম্পারেটিভলি উবার মোর লাইক ক্লিনার দেন গ্রিন ক্যাব অ্যান্ড ইয়েলো ক্যাব। ওখানে ড্রাইভারদের কোয়ালিটি বাড়াতে হবে। নট অনলি দ্যাট, আমরা যদি যেমন মানুষ চাওয়া মাত্রই যেন ক্যাবকে তার দ্বার প্রান্তে পায়, ঘরের দরজায় পায়, সেই ধরনের কাজ করতে হবে। অ্যান্ড নট অনলি দ্যাট, অ্যাট দ্য সেম টাইম এই ইন্ডাস্ট্রিটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আরও অনেক ইনসেন্টিভ নিতে হবে। যেমন ড্রাইভাররা অনেক সময় কমপ্লেন করে যে তাদেরকে টিএলসি খুব ঘন ঘন টিকিট দেয়। যেমন তাদেরকে 3 ধরনের আমি বলি যে ফৌজ দে ক্যান গিভ দ্যাম টিকেট। ওয়ান ইজ লাইক এনওয়াইপিডি অফিসার, আওয়ার লোকাল গভর্নমেন্ট পুলিশিং ডিপার্টমেন্ট, টিএলসি নিজস্ব পুলিশ আছে, এবং স্টেট পুলিশও কিন্তু হাইওয়ে ব্রিজ এন্ড টানেলসে ওদেরকে আটকায়। এছাড়া কিছু আরো অন্যান্য ডিপার্টমেন্ট আছে, তারাও কিন্তু সামন ইস্যু করতে পারে। যেমন এগুলো মোর কনভিনিয়েন্ট হওয়া উচিত ড্রাইভারদের জন্য, ড্রাইভারদের কথা শোনা উচিত। যেমন ড্রাইভারদের কোনো ফর্মুলেটেড
প্ল্যাটফর্ম নাই, যেটাকে আমরা ইউনিয়ন বলি। ট্যাক্সি অ্যালায়েন্স গ্রুপ নামে একটা ইউনিয়ন আছে, বাট এটা অতখানি শক্তিশালী না। সো আমার মনে হয় যে মাল্টি ইউনিয়ন করা যেতে পারে, যেখানে ড্রাইভাররা তাদের ভয়েসকে রেজ করবে এবং একটা বার্গেন ফোর্স তৈরি করবে। এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি যখন একই টেবিলে বসে কথা বলবে এবং আলোচনা করবে, তখনই কিন্তু বেটার সলিউশন বের হয়ে আসবে। কিন্তু যদি এমপ্লয়ার শুধুমাত্র সিদ্ধান্ত নেয় আর এমপ্লয়ি যদি সেখানে পলিসি মেকিং এ না থাকে, তাহলে কিন্তু ভালো সিদ্ধান্ত আসবে না। এটা একটা বড় ক্রাইসিস কিন্তু ইন্ডাস্ট্রিতে, যেটা আমরা বহুদিন ধরে শুনে আসছি, কিন্তু এটার কোনো সমাধান আমাদের এখনো পর্যন্ত পাই না। তবে এই দাবিগুলো আমরা হরহামেশাই বড় বড় ভাবে আমরা আমাদের ল মেকার, পলিসি মেকারদের বলছি, এবং তারা যদি যখন শুনে, তারা যদি খুব সচেতন হয়, এই উদ্যোগগুলো যদি যত শীঘ্রই নিতে পারবে, ক্যাব ইন্ডাস্ট্রি তত বেশি ভালো থাকবে। এবং লোক একসময় এই ক্যাব চালাতো আগে ইউরোপের লোকেরা, এখন মেজরিটি ক্যাব চালায় হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার 3টা দেশের মানুষ, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, আর সাউথ আমেরিকানরা। তো ইউরোপিয়ানদের যে ইন্ডাস্ট্রিটা ছিল, তারা এখান থেকে চলে গেছে, কারণ হচ্ছে তারা দেখছে যে এখানে মানে তাদের সেই জায়গাটা নাই যে জায়গাটা থাকার কথা ছিল। সো বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ানরাও হয়তো চলে যাবে যদি সেই জায়গাটা আমরা তৈরি করতে না পারি। এই জন্য মানুষ কিসের জন্য ছুটে? কোয়ালিটির জন্য। আমরা উবার লিভ কেন নেই? কোয়ালিটির জন্য। সুতরাং কোয়ালিটি যদি ডেভেলপ করা যায়, তাহলে অবশ্যই ইন্ডাস্ট্রিগুলোকে ধরে রাখা যাবে এবং ইতিবাচক ধারায় থাকা একটা সম্ভাবনা থেকে যায়। মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সেই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাদের, ধন্যবাদ টিভিএন এবং টিভিএন টিমকে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো আমরা বাড়ি কিনতে ক্রেডিট স্কোর বাড়ানোর কৌশল বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা কথা বলবো বাড়ি কিনতে ক্রেডিট স্কোর বাড়ানোর কৌশল। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন হোম লোন অফিসার নাসির লস্কর। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। টেলিভিশনের স্ক্রিনে একটা নাম্বার দেখানো আছে, এই নাম্বারে টেলিফোন করে যে কেউ আপনাদের কোনো বিষয় জানা থাকলে এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন। ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা আলোচনায় যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো বাড়ি কেনা। বলা হয়ে থাকে যে আমেরিকান ড্রিম একটা বাড়ি কেনা, আর এই বাড়ি কেনার জন্য আপনাকে লম্বা সময় ধরে কিন্তু প্রস্তুতি নেওয়ার একটা বিষয় থাকে। এই প্রস্তুতির প্রাথমিক ধাপগুলো কি হবে, কিভাবে বাড়ি কিনবেন এবং বর্তমানে বাজারের কি অবস্থা, সেটি আমরা জানবো হোম লোন অফিসার নাসির লস্করের কাছ থেকে। নাসির ভাই, শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, একেবারে বেসিক একটা বিষয়, সেটা হলো বাড়ি কেনার জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া শুরু করবেন? বাড়ি দেখা শুরু করার আগে এবং কন্ট্রাক্ট সাইন করার পূর্বে আপনারা একজন লাইসেন্স লোন অফিসারের সাথে বসবেন। আপনি আপনাদেরকে প্রি কোয়ালিফাই করবেন। যখনই আপনাদের সবকিছু ঠিক থাকে, তো উনি আপনাদের একটা প্রি অ্যাপ্রুভাল দেবেন। ওই প্রি অ্যাপ্রুভালটা নিয়ে আপনারা বাড়ি দেখা শুরু করবেন। কারণ হচ্ছে, যখন আপনারা একটা কন্ট্রাক্ট সাইন করেন, ওই কন্ট্রাক্টের মধ্যে 45 ডেজ সময় থাকে। ওই 45 ডেজের মধ্যে আপনার কমিটমেন্ট নিয়ে আসতে হবে। এই টাইমের মধ্যে আপনার সেলারে এই বাড়িটা কাউকে বিক্রি করতে পারবে না, এবং আপনি যে ডাউন পেমেন্ট একটা দেবেন কন্ট্রাক্ট সাইন করার সময়, এই ডাউন পেমেন্টের পয়সাটা আপনি বের করতে পারবেন না, আর আপনি এটা টাচও করতে পারবেন না। এই জন্য আপনাদের যে কোনো পছন্দিতা কোনো লোন অফিসার থাকেন, অথবা আপনারা যদি চান আমার সাথে বিজনেস করতে চান, তাহলে আপনারা আমার অফিসে চলে আসেন। আর যখন আপনারা অফিসে আসবেন, তখন নিয়ে আসবেন আপনার লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন, for most recent pay stub, আপনাদের W2s, আপনাদের আইডি কপিজ, তারপর লাস্ট 2 মান্থ ব্যাংক স্টেটমেন্ট। আমি প্রথমে আপনাদের লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স ফাইলগুলো দেখব। ট্যাক্স ফাইলের মধ্যে দেখব আপনাদের ইনকাম কত আছে, আপনার কত বছর থেকে কাজ করতে আছেন, আপনাদের পজিশনটা কি কাজের মধ্যে, আপনার W2গুলো ম্যাচ করব ট্যাক্স ফাইলের মধ্যে, পে স্টাবগুলো দেখব, এর মধ্যে দেখব ইয়ার টু ডেট ইনকাম কত আছে, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখব,
ব্যাংক স্টেটমেন্টে দেখবো আপনারা কি পয়সা ব্যাংক টু ব্যাংক অ্যাকাউন্টে কি ট্রান্সফার করতেছেন কিনা না। তারপরে আপনারা দেখবো আপনারা কি কোনো ক্যাশ পয়সা অ্যাকাউন্টে ডালতেছেন কিনা না, কোনো ব্যাংকে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না। এই জন্য আপনার যে বাড়ি কেনার ইচ্ছা থাকে 2 মাস আগ থেকে ক্যাশ পয়সা ব্যাংকে জমা দেবেন না। তারপরে আপনারা দেখবো আপনার যেগুলো সবজি ঠিক থাকে তাইলে আপনার ক্রেডিটের উপর রান করবো। ক্রেডিটের উপর যখন রান করবো তো এটার মধ্যে 3টা ক্রেডিট রিপোর্টিং এজেন্সিস থাকে, ওইগুলো স্কোর দেয়। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে ট্রান্সইউনিয়ন, আর একটা হচ্ছে অ্যাক্রোফ্যাক্স। এই 3টা ক্রেডিট স্কোর দেবে। এটার মধ্যে থেকে যারা মধ্যের স্কোর হবে, মিডল স্কোর, ওই স্কোরটা আমরা ইউজ করব, এটা ব্যাংকে ইউজ করে থাকি। তখন আমরা আপনার ক্রেডিট রিপোর্টের মধ্যে দেখবো আপনার এটার মধ্যে কত টাকা আপনার ক্রেডিট কার্ড বিল আছে, আপনার কি কার লোন আছে কিনা না, আপনার স্টুডেন্ট লোন আছে কিনা না, আপনার ব্যাংক্রাপসিস আছে কিনা না, ফোরক্লোজার আছে কিনা না, এগুলো সব চেক করবো। এখন আপনার ক্রেডিট রিপোর্ট ভালো থাকে তাইলে আমরা আপনার সব পুরো ফাইল একটা বানিয়ে আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল প্রোভাইড করব। ওই প্রি অ্যাপ্রুভাল নিয়ে আপনি বাড়ি দেখতে যাবেন। এখন যেন আপনার ক্রেডিট সোর্সও থাকে, ধরেন আপনার ক্রেডিট হচ্ছে বিটুইন 600 to 650, এই ক্ষেত্রে আমাদের সফটওয়্যার আছে স্কল ওয়ে ফাইন্ডার। এটা হচ্ছে ফ্রি অফ চার্জ, আমরা কোনো চার্জ করি না। আমরা সফটওয়্যারের মধ্যে আপনাদের ইনফরমেশনগুলো, ক্রেডিট ইনফরমেশনগুলো ডালবো, এটা সফটওয়্যার আমাদের বলবে ওয়ে টু ফাইন্ড, বলবে আপনাদের কি করলে আপনার ক্রেডিট রিপোর্টের স্কোরটা উপরে যাবে। এবং ক্রেডিট রিপোর্ট যদি 700-র উপরে হয় তখন আপনি রেটটা ভালো পাবেন আর আপনার মর্গেজটা ইজি হবে। এই জন্য আমরা ট্রাই করবো এটা স্কোরটাকে 700-র উপরে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের সফটওয়্যার ইউজ করব। এটা ফ্রি অফ চার্জ, আমরা কোনো চার্জ করি না, আমাদের নিজেরই সফটওয়্যার। এবং আপনার ক্রেডিটটা যদি সোর্সও থাকে, নো ক্রেডিট স্কোর থাকে, তখন আমরা কি করব, আপনার এটা দেখবো কিভাবে স্কোরটা, যেমন 3টা ক্রেডিট বড় আছে, ওরা কোনো স্কোর দিতেছে না, এই ক্ষেত্রে আমরা কিভাবে আপনার ক্রেডিটটা বিল্ড করা যায় এটা চেষ্টা করবো। তখন আপনার সাথে বসে বলবো এই জিনিসগুলো করেন, তখন আপনার ক্রেডিটটা বিল্ড হবে। হয়তো একটু সময় লাগতে পারে, অনেক সময় আমরা রাইট ওয়ে করতে পারি। এক্সাম্পলটা আমি আপনাকে বলি, আপনার ক্রেডিট স্কোর ভালো, ওকে, আর আপনার ওয়াইফের ক্রেডিট স্কোর, there is no credit score, she's new. So in this case, I'm going to use you have 2-3 of your credit card. I'm going to tell you just to add her name onto your credit card. In this case, within 2-3 weeks, she's going to have a credit score. So we can use her as her income and also your income. So I did many of them. I just move it. Our system just do it very fast. There's many other ways we can fix the credit score. We build the credit score. এখন যে আপনার ক্রেডিট স্কোর না থাকে, খারাপ থাকে, ধরেন কোনো ক্রেডিট স্কোর খারাপ থাকলে এই ক্ষেত্রে আমাদের আউটসাইড এজেন্সি আছে। আমরা আউটসাইড এজেন্সি আছে, তার কাছে আপনার কানেকশন করে দেবো। তখন আউটসাইড এজেন্সি দে উইল চার্জ ইউ ফি, ডিপেন্ড হাউ ব্যাড ক্রেডিট ইউ হ্যাভ। তখন আপনারা আউটসাইড এজেন্সির সাথে আপনারা ডিসকাস করবেন, নেগোশিয়েট করে, যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা আগে বাড়বেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন, কিন্তু শুরুতে আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানি, এই যে হোম লোন পাচ্ছেন, কারা পাচ্ছেন? যে কেউ আপনাদের কাছে আসলে কি তিনি হোম লোন পাবেন, না কিছু ক্রাইটেরিয়া আছে, তার কিছু আগে থেকে কিছু স্কোর যোগ হবে, ক্রেডিট স্কোর ছাড়া আর কোন বিষয় এখানে ম্যাটার করে? দেখেন, হোম লোন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনকাম, আপনার তো কোনো ইনকাম নাই, এই ক্ষেত্রে আমাদের কাছে যেমন এক্সাম্পলে যে অনেক লোক বাড়ি কেনার জন্য হার্ড ল্যান্ডারের কাছে যায়, হার্ড ল্যান্ডারের রেটটা অনেক বেশি থাকে, তারপরে তাদের প্রিপেমেন্ট পেনাল্টিও থাকে। মূলত 1 বছরের মধ্যে আপনি এটা রিফাইন্যান্স করে ইদার ক্যাশ দিয়ে আপনার পে অফ করতে হবে, অথবা রিফাইন্যান্স করে পে অফ করতে হবে, অথবা আপনার লোনটা ডিফল্ট হয়ে যেতে পারে। আর এই 1 বছরের ভিতরে আপনি এটা কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে একটা বায়াররা অনেক একটা প্রেশারের মধ্যে থাকে 1 বছরের মধ্যে, ইন কেস যেন ওদের ক্রেডিটটা 1 বছরের মধ্যে খারাপ হয়ে যায়, তোরা 1 বছর বেটে ওরা আপনারা আবার এক্সটেনশন দেওয়ার জন্য কন্টিনিউ চার্জ করতে থাকবে, এক্সটেনশন ফিস। এই ক্ষেত্রে আমার কাছে যে প্রোগ্রামগুলো আমি যেটা ইউজ করে থাকি, এটা হচ্ছে DSCR প্রোগ্রাম, ডেট সার্ভিস কাভারিং রেশিও প্রোগ্রাম। এইটার মধ্যে হচ্ছে আপনার ইনকামের দরকার নাই, আমার W2 দরকার নাই, ট্যাক্স ফাইলের দরকার নাই, আপনার পে স্টাফের দরকার নাই, আপনার ক্রেডিটটা ভালো হইতে হবে, আর আপনার ব্যাংকে পয়সা থাকতে হবে। এটা আমরা বাড়ির রেন্টকে ইনকাম হিসাবে ইউজ করে থাকি। ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, ওনার অকুপাইড হবে না, ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে। রেট ইজ মাচ বেটার দেন হার্ড ল্যান্ডিং রেট। আর আপনার এটা 30 ইয়ার্স আপনি করতে পারবেন। তখন আপনার এই যে একটা প্রেশার আছে না, 1 বছরের মধ্যে আপনার রিফাইন্যান্স করতেই হবে, আপনার অথবা ডিফল্টে চলে যাবেন, এই প্রেশার থেকে আপনি আউট হয়ে গেলেন। আপনার যখন ইচ্ছা রিফাইন্যান্স করতে পারবেন, তখন ইচ্ছা বিক্রি করতে পারবেন, এই একটা জিনিস। এটা হচ্ছে আপনার রেটটাও ভালো পাইতেছেন, ক্লোজিং কস্টটা অনেক কম, প্রিপেমেন্ট পেনাল্টিও থাকবে না। আপনার 1 to 4 ফ্যামিলি হাউস,
15 to 20% ডাউন, ইভেন 15% ডাউনের জন্য আপনি কোয়ালিফাই হয়ে যান, আপনার পিএমআই লাগতেছে না, প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্সটাও লাগতেছে না, এটা থেকেও আপনি বাইচে যেতেছেন। তো এই প্রোগ্রামটা আমি সবসময় ইউজ করে থাকি। আবার যেন আপনার ইনকাম এজেন্ট কভার না করে, এটা রেন্টে কভার করতে, রেন্ট হ্যাজ এ ইনকাম উই ইউজ, এবং যে ইনকাম এজেন্ট না কভার করে তাহলে 25% ডাউন দিলে আপনার এখানে ইনকাম না কভার করলে আমরা করে নিতে পারতেছি। আর এটা ভেরি ফাস্ট, ইজ লাইক সেম টাইম, লেটস সে ইফ ইউ অ্যাপ্লাই ইন হার্ড ল্যান্ডিং and you apply with them and same time you give it to me, I think I can close much faster than them. Sometime that's what I'm doing. A lot of people, they also apply in hard lending, they come to me, so I close much faster than hard lending too. It's like almost similar time. কিন্তু আপনি বলছিলেন এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হয়, এটা ফার্স্ট টাইম হোম বায়ার হলেও তিনি ফার্স্ট টাইম হোম বায়ারের যে সুবিধাগুলো সেগুলো পাবেন না। ওইটা হচ্ছে ফুল ডাক প্রোগ্রাম, ফার্স্ট টাইম প্রোগ্রামগুলো হচ্ছে ফুল ডাক প্রোগ্রাম, ওটার জন্য ইনকাম থাকতে হবে। আবার এই যে সেম প্রোগ্রাম, এটা আমি এক্সপ্লেন করে দিই, তারপরে আপনার এটাতে চাইতেছে আপনার যখন রেন্টটা কভার করতেছে না 25% ডাউনে, আপনার রেন্ট কভার না করলে আমরা এটা ক্লোজ করতে পারতেছি 1 to 4 ফ্যামিলি। আবার 5 to 8 ফ্যামিলি যেটা, ওইটা আমরা 25% ডাউন দিয়ে এজ ইনভেস্টমেন্ট প্রপার্টি 5 to 8 ফ্যামিলি প্লাস মিক্সড ইউজ আমরা 25% ডাউন দিয়ে ক্লোজ করতে পারতেছি এই সেম প্রোগ্রামে। ইজ ভেরি ফাস্ট, ভেরি কুইক, আপনার না আপনার পে স্ট্যাব লাগতেছে, না ট্যাক্স ফাইল লাগতেছে, না W2 লাগতেছে, উই ক্যান ক্লোজ ইজ ভেরি কুইক। ওকে, এই ক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি হয়তো ভাবছেন আপনি হোম লোন নেবেন, কিন্তু আপনার কার লোন আছে, আপনার স্টুডেন্ট লোন আছে, নানা ধরনের লোন আগে নেওয়া আছে, সেগুলো কি হোম লোন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে, নাকি এগুলো না থাকলে ভালো লোন পাওয়া যায়? দেখেন এখন আপনার ফুল ডাক, এই যে আপনি আগে বলতেছেন ফার্স্ট টাইম মনে, এটা ফুল ডাকে প্রোগ্রামে গেলে এগুলো আপনার রেশিওতে যাবে, এগুলো আপনার ইনকাম যা থেকে মাইনাস হবে, ইনকামের সাথে আপনার যখন আমরা ক্যালকুলেট করতে যাব এগুলো আপনার ইনকাম থেকে মাইনাস হবে। এই জন্য আপনার যখন বাড়ি কেনার জন্য ইচ্ছা থাকে, আপনি যে কার লোন না করে থাকেন, তাহলে ইটস বেটার ডোন্ট বাই দ্য কার or don't buy any furniture, don't apply for too many credit cards, because যখন আপনি বারবার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে থাকবেন তখন তারা ক্রেডিট রান করতে থাকবে, তখন আপনার ক্রেডিট স্কোরটা ড্রপ হইতে থাকবে। এই জন্য ইজ বেটার not to apply to, also is better not to like let's say if you have whatever your credit line আছে, ওইটার মধ্যে ট্রাই করবেন 30% এর উপরে যেন না ইউজ করেন। 30% এর উপরে গেলে অনেক সময় ক্রেডিটটা আস্তে আস্তে ড্র অনেকটা নিচে চলে আসতে পারে, এই জন্য ট্রাই করবেন 30% এর নিচে ইউজ করার জন্য। এই বিষয়টা একটু পরিষ্কার হয়ে আপনার কাছে, ক্রেডিট কার্ড এবং ক্রেডিট স্কোরের সম্পর্কটা আপনি বলছিলেন 30% পর্যন্ত ইউজ করতে, জি, কিন্তু আপনি ধরেন বেশি করলেন 50% কিংবা 60% করলেন, কিন্তু আপনি অন টাইমে পেমেন্টটা দিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন, তাহলে সেটা কি আপনার ক্রেডিট স্কোর কমাবে, নাকি 30% এর মধ্যে রাখাটাই আপনাদের পরামর্শ? পরামর্শটা 30 যত কম হবে আপনার স্কোরটা ভালো থাকবে। মানে যদি 10% করে 5% করে তাহলে কি থাকবে? 10% which is very good, up to 30-40% is okay, but বেশি একদম পুরো ওভার চলে গেলে তখন আপনার একটা লাইক স্কোরটা একটু নিচে আসা শুরু হয়ে যাবে। এই জন্য ট্রাই, অনেক সময় আসেও না, কিন্তু বেস্ট হলো 30% নিচে থাকলে ক্রেডিট স্কোরটা অনেক বেশি থাকবে। যারা ধরেন আপনার বেশি ধরেন 70-80% ইউজ করে ফেলে ওদের লাইন, তখন ওদের ক্রেডিট স্কোর হইতে পারে 700, কিন্তু যারা 30% নিয়ে তারা দেখবেন স্কোর হয়ে যাবে 800 এর পাশাপাশি। আচ্ছা, আর যদি 10% করেন, 10% যদি ইউজ করেন লিমিটের 10% যদি ওনার জন্য সবসময় অন টাইমে যদি পে করেন তাহলে ওনার স্কোর অ্যাটলিস্ট 750 to 800 এর উপরে হয়ে যাবে। জি, এবং সেই ক্ষেত্রে তার মানে ক্রেডিট স্কোর কার্ডটা ব্যবহার করার সময় অনেকে সচেতন হওয়া একটা পরামর্শ আপনাদের ক্রেডিট স্কোর রাখার জন্য। জি, ক্রেডিট স্কোরের জন্য আপনারা সবসময় এটাই ট্রাই করবেন অন টাইমে পে করার জন্য। আর আপনার যেগুলো বড় বড় ক্রেডিট কার্ড আছে, পুরানো ক্রেডিট কার্ড লাইক 5 year 10 years ক্রেডিট কার্ড, ডোন্ট ক্যান্সেল দেম। অনেক সময় অনেক বায়ার আছে তারা একটা আপসেট হয়ে ক্রেডিট কার্ডের উপরে ক্যান্সেল করে দেয়, কিন্তু ওগুলো পুরানো ক্রেডিট কার্ড যেগুলো, এগুলোর সাথে লাইন অফ ক্রেডিট থাকে, যখন ক্যান্সেল করে দেবেন লাইন অফ ক্রেডিটটা চলে যাবে। লাইন অফ ক্রেডিট যখন চলে যায় তাহলে আপনার স্কোরটা ডাউন হবে। এই জন্য এগুলো পুরানো ক্রেডিট কার্ডগুলো ক্যান্সেল করবেন না, এগুলো অলওয়েজ কিপ ইট অন। এবং একেবারেই যদি ব্যবহার না করেন, মানে যদি আপনার ক্রেডিট কার্ডটা আপনি এই মাসে 1% ব্যবহার করলেন না, সেই ক্ষেত্রে কি ক্রেডিট স্কোর কমে যাওয়ার কোনো আশঙ্কা? মাসে নাকি বছর, আপনি যদি কন্টিনিউ লাইক ফর লাইক 1 year 2 year ইউ আর নট ইউজিং এনি অফ দ্য কার্ড, দ্যাটস ক্যান এফেক্ট ইউর ক্রেডিট স্কোর। কারণ যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তারা দেখবে আপনার এক্সপিরিয়েন্স নাই যে আপনি শপিং করতেছেন কিনা না, অন টাইমে পে করতেছেন কিনা না। এই জন্য ইজ অলওয়েজ গুড টু ইউজ ক্রেডিট কার্ড লাইক 5-10% up to 30%, like whatever you need, just too small, you always use the credit card. It shows that you know how to use the card and you are paying it on time. That's what they want to see, that you're paying on time. এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যাই খরচ করেন না কেন অন টাইমে পেমেন্টটা করবেন, always on time.
এবং আপনার পরামর্শ হলো ক্রেডিট কার্ড পুরনো থাকলেও সেগুলো যাতে বন্ধ না করা হয়। কিন্তু অনেকে আছে অনেক বেশি ক্রেডিট কার্ড ইউজ করেন, হয়তো 5টা 10টা ক্রেডিট কার্ড ইউজ করেন, তারও কি এই বেশি ক্রেডিট কার্ড কি ইউজ করা উচিত না কম ইউজ করা উচিত? কার্ড আপনি যে বেশি ইউজ করেন ইটস নট এ প্রবলেম, বাট অন টাইমে যে পে করেন আর লিমিটটা যে ঠিক থাকে দেন শুডন্ট বি এ প্রবলেম। 30-40% উপরে না গেলে ইটস ওকে, শুড, বাট অ্যাজ লং ইউ আর পেইং অন টাইম ইউর ওকে। এটা করতে অনেক লোক আছে অনেক ক্রেডিট কার্ড ইউজ করেন, কিন্তু দরকার নাই যতটা কম ক্রেডিট কার্ড ইউজ করে চলতে পারে, জাস্ট ট্রাই টু ডু লেস ক্রেডিট কার্ড, বিকজ কারণ হচ্ছে আপনি বাই মিস্টেক ইউ ক্যান মেক এ মিস্টেক and make a late on one credit card, then it's going to drop your score, and it shows in your credit report it's going to stay like for like years, like it's not going to go away. So it's better not to make any late on any credit card, any car payment, student loan or anything you have, don't make any late. এবং খুব সহজ একটা সমাধান কিন্তু এখনকার ক্রেডিট কার্ডগুলো অ্যাপসে দেওয়া আছে। আপনি একটা স্কেডিউল সেট করে রাখতে পারেন যে যেদিন আপনার পেমেন্ট দেওয়ার দিন সেদিন পেমেন্টটা অটো চলে যাবে, অটো পেমেন্টের একটা সুযোগ কিন্তু আছে। সেই অপশনটা চালু করে রাখলে আপনার ভুলে যাওয়ার কোনো আশঙ্কা নেই যে আপনার ক্রেডিট যেটা দিতে হবে, পে করতে হবে, সেই পেটা হয়তো আপনি টাইমলি করে ফেলতে পারছেন। অনেক ধন্যবাদ নাসির আপনাকে, কারণ আপনি যে পরামর্শগুলো দিয়েছেন অনেকে হয়তো শুধুমাত্র না জানার কারণেই তাদের ক্রেডিট স্কোরটা কমে যাচ্ছে, কিন্তু এইসব বিষয়ে সতর্ক থাকলে ভালো একটা ক্রেডিট স্কোর নিয়ে একটা ভালো হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।